মুক্তিযুদ্ধের বিরোধিতা করেও হয়েছেন মুক্তিযোদ্ধা, ওয়ার্ড কমিশনারের পদের ডাব্বা মেরেও হয়েছেন এমপি, মন্ত্রী। ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় অনেকটা কৃষ্ণ চরিত্রের মতোই শেখ হাসিনার মামলার সময় আদালতে হাজির হতেন। একসময় শেখ হাসিনার নেক নজরে পড়ে যান। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি আওয়ামী লীগের রাজনীতির কিসলু ওরফে কামরুলকে। খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়ে ব্রাজিল থেকে পচা গম এনে কামরুল থেকে জাতির সামনে পরিচিতি পেয়েছেন গমরুল হিসেবে। কামরুল ইসলামের জীবনের পদে পদে শুধুই ধাপ্পাবাজি ও প্রতারণার গল্প। জানা যায় ১৯৬৯ সালে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন তিনি। মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকায় শান্তি কমিটি গঠনের অন্যতম উদ্যোক্তা ও নিজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাকিম হাফেজ আজিজুল ইসলাম ছিলেন কামরুলের বড় ভাই। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি তার ভাইয়ের মালিকানাধীন প্রিন্টিং প্রেসে ম্যানেজার হিসেবে কাজ করতেন। সে সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ইবলিসের দিনলিপি নামে সাপ্তাহিক বিশেষ সম্পাদকীয় প্রকাশ করতেন তিনি। যুদ্ধে অংশগ্রহণের প্রমাণও নেই, অথচ সেই কামরুলই ২০০৯ সালে বনে যান মুক্তিযোদ্ধা। বিভিন্ন ১৯৯৪ সালে আওয়ামী লীগে যোগ দেন কামরুল। সেই সময় লালবাগ থেকে ওয়ার্ড কাউন্সিলর পদে দাঁড়িয়ে শোচনীয়ভাবে পরাজিত হন তিনি। এরপর দীর্ঘ ১৫ বছর কোথায় কি করেছেন সেগুলো নিয়ে ধোঁয়াশা থাকলেও ২০০৭ সালে শেখ হাসিনার নামে মামলা হলে আইনজীবী হয় নিয়মিত আদালতে যেতেন কামরুল। কথিত আছে শুধুমাত্র সালাম ঠুকে শেখ হাসিনার নজরে পড়ে যান আওয়ামী লীগের কিসলু ওরফে কামরুল। ২০০৮ সালের সংসদ নির্বাচনে ঢাকা-২ আসন থেকে মনোনয়ন বাগিয়ে নেন। শুধু তাই নয়, সে সময় বিতর্কিত কিছু মানুষকে মনোনয়ন পাইয়ে দিতে বিপুল অঙ্কের অর্থ নিয়েছিলেন তিনি। এই নিয়ে ওই সময় শেখ হাসিনার বাড়ি সুধা সদনের সামনে তাকে জুতা পেটাও করেছিল আওয়ামী লীগের একটি পক্ষ। ২০০৯ সালে এমপি হবার পাশাপাশি আইন প্রতিমন্ত্রীর দায়িত্বও পেয়েছিলেন তিনি। এ সময় আদালতগুলোতে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে টাকার বিনিময়ে বিভিন্ন পদে নিয়োগ বাণিজ্য করে শত শত কোটি টাকার মালিক বনে যান কিসলু কামরুল। এ নিয়ে তখনকার আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বেশ কয়েকবার প্রকাশ্যে উষ্মা প্রকাশ করেছেন। যুদ্ধাপরাধীদের বিচারের মামলায় আদালতের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতেন কামরুল। এখানেও আওয়ামী লীগকে বিতর্কিত করেছেন তিনি। তার লাগামহীন মন্তব্যের জেরে বিচারিক প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তোলার সুযোগ পেয়েছিল জামায়াতে ইসলামী। ২০১৪ সালের নির্বাচনের পর খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান কামরুল। হয়ে ওঠেন বেপরোয়া ও নির্লজ্জ এক দুর্নীতিবাজ। ২০১৫ সালের জুন মাসে ব্রাজিল থেকে ৪০০ কোটি টাকা মূল্যের ২ লাখ টন পচা গম আমদানি করেন কামরুল। বন্দর থেকে নিজের দাপট দেখিয়ে সেগুলো খালাস করেন। এ নিয়ে শোরগোল শুরু হলে দমে যাননি তিনি। রেশন হিসাবে এসব পচা গম পুলিশকে গছিয়ে দেন। এ নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত অভিযোগ দিলেও বহল তবিয়াতে দাঁত কেলিয়েছেন তিনি। তখন থেকে তার নাম হয়ে যায় গমরুল। ২০১৮-২০২৪ সালেও দলীয় মনোনয়ন পেয়ে সংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। ঠিক কত টাকার মালিক বনে গেছেন তা বলা মুশকিল। ২০১৮ সালের নির্বাচনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সেই অডিও ক্লিপে নিজের নির্বাচনী আসনের একটি বস্তিতে অবৈধ বিদ্যুৎ প্রদানকারী এক কর্মীর নিকট থেকে টাকার ভাগ চাইতে দেখা গিয়েছিল। কাজী কিসলু কামরুল যে খতরনাক শেষরা সেটিও বলার অপেক্ষা রাখে না। কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর ও সাভারের কিছু অঞ্চল নিয়ে তার নির্বাচনী আসন হওয়ায় অবৈধ বালু ব্যবসা ও ভূমি দখলকে রীতিমতো শিল্পে রূপ দিয়েছিলেন তিনি। ভূমিদস্যুতা যে একটি শিল্প তা কেরানীগঞ্জের সাক্তা ইউনিয়নে অবস্থিত মধু সিটির মতো হাউজিং প্রকল্পগুলোতে না গেলে বোঝার উপায় নেই। তার অনুগত ভূমিদস্যুরাও হাজার কোটি টাকার মালিক বনে গেছে। এছাড়াও হাট-ইজারা, টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি, ঘাট সিন্ডিকেট, তদবির, কালীগঙ্গা নদীকে মেরে ফেলা সহ হেন কোনো অপকর্ম নাই যা তিনি ও তার পেটোয়া বাহিনী করেনি। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে
তার নির্বাচনী এলাকার মানুষ এসবে অতিষ্ঠ হয়ে মুনাজাতে তার পতনের জন্য দোয়া করতেন। ফলে প্রশ্ন থেকেই যায়, এত কিছু সত্ত্বেও তার মধ্যে কি দেখেছিলেন শেখ হাসিনা এমন বিতর্কিত ও ব্যক্তিত্বহীন কৃষ্ণ চরিত্রকে কেন বারবার নমিনেশন দিয়েছেন তিনি?